রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিক্ষোভ, যান চলাচল ব্যাহত, সংকট সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি। এনবিআরের ক্ষমতা কমিয়ে রাজস্ব আদায় সীমাবদ্ধ রাখতে চায় সংস্কার কমিটি, নীতি ঠিক করতে আলাদা কমিশনের প্রস্তাব। ইতিবাচক হলেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় অর্থনীতিবিদরা। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের সম্পর্কের নয়া মেরুকরণের ইঙ্গিত। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নতুন আশা উত্তর জনপদে। ভূরাজনৈতিক জটিলতা অবসান চান অধিকার কর্মীরা। বগুড়ায় গড়ে উঠেছে হালকা প্রকৌশল শিল্প, চাহিদার অর্ধেক কৃষি যন্ত্রপাতি তৈরি হচ্ছে এখানেই। ভাগ্যের চাকা ঘুরেছে লক্ষাধিক মানুষের। এবং বাণিজ্য মেলায় দ্বিগুণ দামে খাবার বিক্রির অভিযোগ ক্রেতা দর্শনার্থীর। আয়োজকদের ওপর দায় চাপানোর চেষ্টা বিক্রেতাদের। নিয়মিত পর্যবেক্ষণের দাবি কর্তৃপক্ষের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। টিকিট জটিলতার কারণে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ করছেন। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। গেল বছর কাজের সুযোগ পেয়েও দেশটিতে যেতে না পারা এমন কর্মীর সংখ্যা প্রায় 18,000। দীর্ঘদিন বন্ধের পর মালয়েশিয়ার শ্রমবাজারের পথ খুলে 2022 সালের অগস্টে। দেশটিতে 2024 সালের 31 মে পর্যন্ত 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 5.5 লাখ কর্মী যাওয়ার কথা ছিল। তবে টিকিট জটিলতার কারণে যেতে পারেনি প্রায় 18,000-এর বেশি কর্মী। তাদের অনেকেই আজ কারওয়ান বাজারে বিক্ষোভ করছেন। মালয়েশিয়া সরকার মনোনীত রিক্রুটিং এজেন্সিগুলো তাদের টাকা ও পাসপোর্ট ফেরত দিচ্ছে না অভিযোগ করে সংকট নিরসনে সরকারের সহায়তা চেয়েছেন। রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। সরাসরি যাচ্ছে তার কাছে। সকাল থেকে অবস্থান করেছে 2024 সালে ভিসা পেয়েও কারওয়ান বাজারে যেতে না পারা কর্মীরা এখানে অবস্থান করেছে সকাল থেকেই, এবং তারা তাদের দাবি জানিয়ে দিচ্ছে। ঠিক একই সাথে একটু জানিয়ে দিতে চাই যে কিছুক্ষণ আগেই এখানে অবস্থান নিয়েছেন মেডিকেল শিক্ষার্থীরা। এবং এখানে দেখা যাচ্ছে যে ট্রমা ম্যাটস থেকেও এসে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। তারা তাদের দাবি জানাচ্ছেন এই মুহূর্তে যে তাদের দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ নেই, একই সাথে তারা আসলে তাদের ইন্টার্নশিপের সঠিকভাবে সম্পূর্ণ করতে পারছে না, এবং তারা তাদের উচ্চ শিক্ষার দাবি করছে। ঠিক অপর পাশে মালয়েশিয়ার যে কর্মীরা দীর্ঘদিন ধরে তারা আসলে তাদের লাখ লাখ টাকা খরচ করে ভিসা রেডি করার পরেও কিন্তু তারা তাদের নির্ধারিত গন্তব্যে যেতে পারছে না। এই কারণে তাদের অনেকে ইতিমধ্যে তাদের চাকরি হারিয়েছে, এবং দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন স্থান থেকে ধার দেনা করে এসে এখানে ভিসার জন্য আবেদন করেছিলেন, এবং তারা তাদের 3 দফা দাবি এখানে জানিয়ে দিচ্ছিলেন। ঠিক একই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগেই তেজগাঁ থানার ওসি তাদের সাথে এসে কথা বলেছেন, এবং কথা বলে একটি সমঝোতার মাধ্যমে এবং সুষ্ঠু আলোচনার মাধ্যমে তারা কিন্তু তাদের এই সমস্যার সমাধান করার জন্য তাদেরকে অনুরোধ করেছে। একই সাথে যেহেতু কারওয়ান বাজার একটি গুরুত্বপূর্ণ স্থান, এখানে কিন্তু দীর্ঘক্ষণ অবস্থান করলে কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে যে জনদুর্ভোগের সৃষ্টি হবে, এটা কিন্তু না করার জন্য তেজগাঁ থানার ওসি তাদেরকে অনুরোধ করেছে। একই সাথে তারা জানাচ্ছিলেন যে তারা তাদের এই কর্মসূচি তারা সংকট করবে, এবং তারা একই সাথে তাদের এই অধিকার আদায় হলেই রাজপথ ছেড়ে চলে যাবে। রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। অন্য প্রসঙ্গ,
কমানো হচ্ছে এনবিআর এর ক্ষমতা, শুধু রাজস্ব আদায় করবে সংস্থাটি, আর নীতি কৌশল ঠিক করবে আলাদা কমিশন। এমনটাই চায় এনবিআর সংস্কার কমিটি। তাদের যুক্তি, এতে পক্ষপাতমূলক সিদ্ধান্তের কারণে হয়রানির হাত থেকে মুক্তি পাবেন করদাতারা, বাড়বে রাজস্ব আদায়। এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তবে দীর্ঘমেয়াদে জটিলতা তৈরির শঙ্কা অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। গুলিও করবে, আবার নিজেও এফআইআর লিখবে, এটা হবে না। আপনি যদি নিজেই ইমপ্লিমেন্টার হন এবং নিজেই পলিসি মেকার হন, সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আপনার পারফরমেন্স এফেক্টেড হবে। ওই জন্যে আলাদা করা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সরকারি ব্যয়ের সবচেয়ে বড় অংশের যোগান দেয় সংস্থাটি। এজন্য সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে ভ্যাট, ট্যাক্স ও শুল্ক। বর্তমানে এনবিআর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডির অধীন একটি সংস্থা। সংস্থাটি একই সঙ্গে রাজস্ব নীতি প্রণয়ন করে ও রাজস্ব আহরণ করে। আইআরডি সচিবই পালন করেন এনবিআর এর চেয়ারম্যানের দায়িত্ব। এনবিআর সংস্কার কমিটির সুপারিশ হলো এনবিআর এর কাজ হবে শুধু রাজস্ব আদায়। এনবিআর এর যিনি প্রধান হবেন, এনবিআর ওর কাজ হবে ইমপ্লিমেন্ট করা। ওর কাজ কোনোভাবেই এসআরও জারি করা হবে না, ওর কাজ কোনোভাবেই অর্থ আইন তৈরি করা হবে না, ট্রাইব্যুনাল ওর কাজ থাকবে না, ওইটা আসবে আলাদাভাবে। ভ্যাট, ট্যাক্স, শুল্ক সংক্রান্ত নীতি গ্রহণের ক্ষমতা থাকবে আলাদা বিভাগ বা কমিশনের হাতে। এর অধীনে অর্থ, বাণিজ্য, শিল্পসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের সংগঠন, গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ 15 থেকে 16 সদস্যের একটি স্থায়ী উপদেষ্টা পরিষদ থাকবে। কমিশন বা বিভাগ যত নীতি গ্রহণ করবে তা অবশ্যই ওই কমিটির মাধ্যমে অনুমোদন হতে হবে। পরে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবে এনবিআর। স্থায়ীভাবে একটি পরামর্শ কমিটি একবার গেজেট নোটিফিকেশন করে দেওয়া হবে। সে কথার কথা 15 বা 16 জন সদস্য। ওই যে নীতি নির্ধারণ করা হবে, যা কিছু করা হবে, অর্থ আইনে কি যাবে, এটা কি যাবে, সেটা কিন্তু ওই কমিটি সাথে আলোচনা করেই হবে। তাহলে আর স্টেক হোল্ডারের সাথে দূরত্বটা থাকবে না। ব্যবসায়ীরা বলছেন এনবিআর এর এমন বিভাজন দীর্ঘদিন ধরেই চাচ্ছেন তারা। এটা আমরা খুবই পজিটিভলি দেখছি। এটা আরো আগেই যদি হতো, এটা আরো ভালো হতো। প্রাথমিকভাবে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা অর্থনীতিবিদদের। আলাদা হওয়ার ব্যাপারে আমার মনে হয় না বিশেষজ্ঞদের মধ্যে তেমন দ্বিমত আছে। কিভাবে এটা আলাদা করা হবে সেটা নিয়ে কিন্তু প্রচুর দ্বিমত আছে। এটা যদি একটা সম্পূর্ণ সেপারেট একটা পলিসি মেকিং অথরিটি হয়, সেটা যে কমিশন বলেন, অথরিটি বলেন, সেটা একটা ডিটেইলের ব্যাপার। কিন্তু এটা অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে থাকলে ওই জেলাও সেই পদ্ধতিতে পরিণত হবে। এটা ইভেন অর্থ বিভাগের ভিতরে রাখাটাও ঝুঁকিপূর্ণ। গত অক্টোবরে এনবিআর সংস্কারে 5 সদস্যের পরামর্শ কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এখন আমরা আলোচনা করব জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সংস্কার নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন সংস্থাটির সাবেক কমিশনার মোহাম্মদ আব্দুল কাফি। মোহাম্মদ আব্দুল কাফি, আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ আপনাকে। দীর্ঘদিন যাবতই এই আলোচনাটি ছিল এনবিআর এর দুটি আলাদা ভাগ করা নিয়ে, রাজস্ব আদায় এবং নীতি বিভাগকে আলাদা করা নিয়ে, এবং সেই প্রস্তাবে এখন করা হচ্ছে। আপনি একজন মাঠের কর্মী হিসেবে এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি এটাকে ওয়ান স্টেপ ফরওয়ার্ড মনে করছি। এটার মাধ্যমে এটা সংস্কার কমিশন কমিটি এটাকে প্রস্তাব করেছে। এটা এক ধরনের, আমি মনে করি যে বর্তমান অবস্থা থেকে এক ধরনের উত্তরণ। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, যদি দুটি সংস্থা, দুইটি ক্যাডার দ্বারা যদি সংগঠিত করা হয়, তাহলে সমস্যাটা আরো ভালোভাবে এটা অ্যাড্রেস করা সম্ভব হবে বলে আমি মনে করি। কারণ পলিসি আলাদা করলে, যদি পলিসি এবং বাস্তবায়ন দুটি সংস্থা হয় আইআরডি তুলে দিয়ে, তাহলে সেখানে দুই ক্যাডার থেকে, যেটা দাবি উঠছে যে 2 ক্যাডার থেকে 2 জন কর্মকর্তা দুটি সংস্থার প্রধান হবে। সেক্ষেত্রে আমার মনে হয় প্রাথমিকভাবে বিষয়টি ভালোই মনে হবে। তবে 2-3 বছর পরে দেখা যাবে যে হয়তো পলিসিতে যদি কাস্টমসের কর্মকর্তা দায়িত্বে থাকেন, তিনি হয়তো ইনকাম ট্যাক্সের পলিসিতে কিছুটা ভালো নাও করতে পারেন। আবার বাস্তবায়নে যদি আয়করের কর্মকর্তা থাকেন, তিনি হয়তো বাস্তবায়নের ক্ষেত্রে কাস্টমস ভ্যাটের বাস্তবায়নটা তার দ্বারা ভালো নাও হতে পারে।
অথবা ভাইস ভার্সা যদি ধরা হয়, সেই ক্ষেত্রে যদি পলিসি বাস্তবায়ন দুটোই যদি একজন সচিবের অধীনে হয়, যদি ডাইরেক্ট ট্যাক্স ডিভিশন এবং ইনডাইরেক্ট ট্যাক্স ডিভিশন যদি হয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় সমস্যাটা একবারেই মিটে যায়। কারণ হলো যে মাঠ পর্যায়ের কর্মকর্তারা অভিজ্ঞতা নিয়ে যখন এনবিআরে বসেন, তখন কিন্তু তারা তাদের অভিজ্ঞতার আলোকে পলিসিতে কোথায় সমস্যা হচ্ছে, কোন জিনিসটা উন্নয়ন দরকার, এটা তারা কিন্তু বুঝতে পারেন। ফলে এটা কিন্তু তাদের অভিজ্ঞতাটা কিন্তু এখানে কাজে লাগে। কিন্তু যদি এটাকে পলিসিকে সম্পূর্ণ আলাদা করা হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে যারা পলিসিতে কাজ করছেন তাদের যদি মাঠ পর্যায়ের যদি হ্যারাসমেন্ট না থাকে, তাহলে দেখা যাবে যে পলিসির সাথে বাস্তবের কোনো মিল থাকছে না। আপনি যেমনটা বলছিলেন, এই দুইটা বিভাগের মাঝে কি কোনো টানাপোড়েন সৃষ্টি হবে কিনা? হ্যাঁ, আমার মনে হয় যে ওইটুকু হবে যে যদি দুইটা আলাদাভাবে সম্পূর্ণ আলাদা করা হয়, দুইটা ক্যাডার ডাইরেক্ট ট্যাক্স ডিভিশন ইনডাইরেক্ট ট্যাক্স ডিভিশন করা হয়, তাহলে কিন্তু সমস্যাটা একবারেই মিটে যায়। আর যদি পলিসি আলাদা করা হয়, বাস্তবায়ন আলাদা করা হয়, তখন এটা সাময়িকভাবে আগের তুলনায় একটা বেটার অ্যারেঞ্জমেন্ট হবে, কিন্তু এটা মানে একবারে সমস্যাটা মিটে যাবে না আমি মনে করি। ব্যবসায়ীরা কিন্তু অনেকদিন যাবতই এনবিআর এর বিরুদ্ধে হয়রানির অভিযোগ করে আসছেন। এই যে এই দুইটা বিভাগ যে আলাদা করা হচ্ছে, এতে হয়রানি কি মিটবে বলে মনে হচ্ছে? হয়রানির জায়গাটা তো আসলে কর্মকর্তাদের এবং যে সেটআপ আছে সেই সেটআপের যে মানসিকতা এবং সেখানে যে কালচার, সেটার কারণে হচ্ছে। এখানে কিছুটা কমবে, কিন্তু কথা হচ্ছে যে এই জন্য এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের ব্যাপকভাবে তাদের কাউন্সিলিং দরকার, মোটিভেশন দরকার, এবং আমি মনে করি তাদের এই কারাপশন থেকে, হয়রানি থেকে যদি তাদেরকে ফিরিয়ে নিতে হয়, তাহলে আমি মনে করি তাদের জন্য একটা ইনসেন্টিভ থাকতে হবে। রিওয়ার্ড পলিসিটা খুব যদি উদার করা হয়, আর একদিকে যদি প্রশাসনিক নিয়ন্ত্রণ খুব কঠোর করা হয়, তাহলে পরে আমি মনে করি যে কারাপশন কমবে, হয়রানিটাও কমবে। এটা অনেক দেশে আছে যে মোহাম্মদ আব্দুল কাফি, আমরা যেমনটা জানি যে বাংলাদেশের ট্যাক্স জিডিপির অনুপাত অনেক কম, সেক্ষেত্রে এই যে এই সংস্কারের ফলে আমাদের রাজস্ব আহরণ কেমন বাড়বে? হ্যাঁ, এতে অনেকটা খানিকটা বাড়বে, এর ফলে খানিকটা বাড়বে। কারণ তখন এনবিআর এর যেটা হবে, এনবিআর তো এখন দুটা কাজ করে। এনবিআর এর কর্মকর্তা, চেয়ারম্যান সহ কর্মকর্তাদের একটা অংশ তারা বছরের 4-5 মাস তারা পলিসি নিয়ে ব্যস্ত থাকে, ফলে বাস্তবায়নে তাদের নজর দিতে কিছুটা সমস্যা হয়। যদি এনবিআর শুধু বাস্তবায়ন করে, তখন বাস্তবায়নটা কিন্তু অনেক বেশি অ্যাটেনশন পাবে এবং আদায়ের দিক থেকে তখন তাদের দায়িত্বটা একান্ত ওই দায়িত্বই থাকবে, সুতরাং তাদের কৈফিয়ত দেওয়ারও সুযোগ কম থাকবে, আদায় তখন বাড়বে বলে আমি মনে করি। এছাড়া সংস্কারের ক্ষেত্রে রাজস্ব আদায়কারী কর্মকর্তাদের সক্ষমতা এবং দক্ষতা বাড়ানোর দিকে কতটুকু জোর দেওয়া উচিত বলে আপনি মনে করছেন? এটা তো যথেষ্ট জোর দেওয়া উচিত, এবং যদি দুইটা ক্যাডার থেকে যদি দুইজন যদি দুইটি সংস্থার প্রধান হন, তাহলে তাদের কিন্তু চিন্তা ভাবনা, মতামত প্রকাশের সুযোগ হচ্ছে, তাদের যোগ্যতাটা শানিত হওয়ার সুযোগ হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অনেকটা সুযোগ পাবে, এবং নিয়ন্ত্রণ তাদের এখন যেভাবে চাপিয়ে রেখে, জোর করে চাপিয়ে রেখে নানা রকম কৌশলের মধ্য দিয়ে রাজস্ব আদায় করা হয়, তখন তারা খানিকটা নিয়ন্ত্রণ মুক্ত এবং কিছুটা স্বাধীন হবে। তবে তাদের আমি মনে করি যে শুরুতে তাদের যে ট্রেনিং হয়, প্রশিক্ষণ হয়, এটা বিভিন্ন পর্যায়ে তাদের প্রচুর আরো প্রশিক্ষণ, প্রচুর মোটিভেশন, কাউন্সিলিং দরকার। এটা না করে শুধুমাত্র একবার প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দিলে এখন যে পরিস্থিতিটা আছে, এই পরিস্থিতির উন্নয়ন হবে না। ধন্যবাদ মোহাম্মদ আব্দুল কাফি, আমাদের সঙ্গে এ সময় বাণিজ্য যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে এনবিআর এর সংস্কার নিয়ে যুক্ত হয়েছিলেন এনবিআর এর সাবেক কমিশনার মোহাম্মদ আব্দুল কাফি। বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নে পাশে থাকবে জার্মানি। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বার্ষিক সভায় সাইডলাইন বৈঠকে ডক্টর ইউনুসকে আশ্বাস দেন ওলাফ শলৎজ। জুলাই বিপ্লব, বিনিয়োগ নিয়ে আলোচনার পাশাপাশি রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল তৈরিতে জার্মানির সমর্থন চেয়েছেন ডক্টর ইউনুস। WF এর সভায় আরও বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা।
বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব নেতাদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এবারের বার্ষিক সভা, যেখানে ভূরাজনৈতিক পরিস্থিতি সামলানো ও জীবনমানের উন্নয়নে প্রবৃদ্ধি বাড়ানোর উপর দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। সভায় অংশ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলসের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় শলসকে রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনগুলোর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন প্রধান উপদেষ্টা। দুই নেতা জুলাই বিপ্লবের কারণ, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও আলাপ করেন বৈঠকে। এ সময় গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জার্মানির চ্যান্সেলর। দুই নেতার বৈঠকে উঠে আসে বাণিজ্য সম্প্রসারণ সহ রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির প্রসঙ্গ। জার্মান ব্যবসায়ীদের ঢাকায় পাঠানোর আহ্বান জানান অধ্যাপক ইউনুস। এছাড়া রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরিতে জার্মানির সমর্থন কামনা করেন। সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে মিউনিক নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান ক্রিস্টফ হোয়েকসনের। আগামী ফেব্রুয়ারিতে জার্মানিতে হতে যাওয়া এই সম্মেলনে যোগ দিতে ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানান তিনি। পাশাপাশি অনলাইনে বাংলাদেশ নিয়ে ভুল তথ্য ছড়ানো বন্ধে ইউরোপীয় দেশগুলোর উদাহরণ অনুসরণ করে আইন প্রণয়নের পরামর্শ দেন। এদিন সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডির। এছাড়া মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং তিমুর লিস্তের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন ডক্টর ইউনুস। WEF এর এবারের বার্ষিক সভায় বাংলাদেশ নিয়ে একটি আলাদা সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদনান তুর্য, সময় সংবাদ। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে উত্তরের 2 কোটি মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার তিস্তা মহাপরিকল্পনা গুরুত্ব পাবে বলে প্রত্যাশা তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের। অধিকার কর্মীরা বলছেন, ভূ রাজনৈতিক জটিলতা কাটিয়ে কিভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায় সে বিষয়েও পরিষ্কার দিক নির্দেশনার অপেক্ষা তারা। নাজমুল ইসলাম, নিশাতের রিপোর্ট। শুষ্ক মৌসুমের আগেই পানিশূন্য তিস্তাই বলে দেয় পানির প্রশ্নে কতটা আপোষহীন প্রতিবেশী দেশ ভারত। একের পর এক বাঁধ, খাল ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে প্রত্যাহার করা হচ্ছে তিস্তার পানি, আর বন্যায় পানি ছেড়ে সৃষ্টি করছে মহা দুর্যোগ। এমন পরিস্থিতিতে তিস্তা পাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলেন তিস্তা সংস্কারে মহাপরিকল্পনা বাস্তবায়নের। এটা আমাদের রংপুরের চোখের কান্নায় পরিণত হয়ে গেছে। রংপুর অঞ্চলের বৈষম্য দূরীকরণ হবে। আমরা জরুরি ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। 2018 সালে সমীক্ষা শেষে চীন এই প্রকল্পে বিনিয়োগ করতে চাইলেও বেঁকে বসে ভারত। এমনকি তারাই এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কথা জানায়। ফলে ঝুলে যায় বহু আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ। তিস্তা নদী के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিস্তা প্রকল্পে চীনের আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরদিন সোমবার 4 দিনের সফরে চীনে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের এই নেতার প্রত্যাশা, কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা ও বাস্তবায়ন। তিস্তা মহাপরিকল্পনার গুরুত্বটা বেশি পরিমাণে দিয়ে এই আলোচনাটা নিয়ে আসা দরকার এবং যতদূর সম্ভব এই ব্যাপারে একটা সিদ্ধান্ত যেন বেড়ে আসে সেই প্রত্যাশা। পরিচর্যা ও সংস্কারের অভাবে প্রতি বছর তিস্তার ভাঙন প্লাবনে প্রায় 1 লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে তিস্তা অববাহিকার কোটি মানুষ। নাজমুল ইসলাম, নিশাত, সময় সংবাদ, রংপুর। রাজধানীর কারওয়ান বাজার মোড় থেকে বিক্ষোভকারী মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সরিয়ে দিচ্ছে পুলিশ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। সরাসরি যাচ্ছে তার কাছে। সকাল থেকে কিন্তু মালয়েশিয়ার কর্মীরা এই কারওয়ান বাজার তাদের ভিসা হওয়ার পর যেতে না পারার দাবিতে অবস্থান করছিলেন। কিন্তু এই মুহূর্তে আপনাদের একটু দেখাতে চাই যে পুলিশ কিন্তু এক দফায় তাদের সাথে আলাপ করেছিলেন এবং বোঝানোর পরে তারা এখন কিন্তু তাদেরকে তাদের এই অবস্থান কর্মসূচি থেকে সরিয়ে দিয়েছে এবং ট্রাফিক একেবারে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এবং এখানে দেখছি যে কারওয়ান বাজার মোড়ে যেই কর্মীরা অবস্থান করছিলেন তাদেরকে
তাদেরকে কিন্তু সোনারগাঁর এক সাইডে নিয়ে আসা হয়েছে এবং রাস্তায় অবস্থান করছে পুলিশ এবং তারা কিন্তু তাদের এই অবস্থানের মাধ্যমে কিন্তু কারওয়ান বাজারের এই ট্রাফিক বর্তমানে নিয়ন্ত্রণ করছে এবং সকাল থেকে যেহেতু এই রাস্তার মোড়ে তারা অবস্থান করছিলেন এবং এই কারণে কিন্তু যানবাহন চলাচল একেবারেই ওই দিকটাতে বন্ধ ছিল, যে কারণে কিন্তু অফিসগামী সকাল থেকে যে যাত্রীরা ছিলেন তাদের ভোগান্তি কিন্তু চরমে পৌঁছে যাচ্ছিল। কিন্তু এই বেলা গড়ার সাথে সাথে যেহেতু এইখানে কারওয়ান বাজার একটি ব্যস্ত এরিয়া, এখানে আরও যানজটের পরিমাণ বাড়ে, তাই এখানে কিন্তু ওসি তেজগাঁয় ভারপ্রাপ্ত ওসি কিন্তু তাদের সাথে এসে আলোচনা করেছে এবং আলোচনার মাধ্যমে কিন্তু তাদের কর্মসূচি সংক্ষিপ্ত করার কথা বলেছিল। কিন্তু তারপরেও যেহেতু তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছিল, এরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশ কিন্তু তাদেরকে কিছুটা বল প্রয়োগের মাধ্যমে কিন্তু তাদের ওই অবস্থান থেকে তাদেরকে সরিয়ে এনেছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে পুলিশের সাথে কিন্তু তাদের দফায় দফায় আলোচনা চলছে এবং পুলিশ কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণের চারপাশেই রয়েছে এবং তারা যেটি জানাচ্ছিলেন যে তারা তাদের দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। একই সাথে পুলিশ যেটা জানাচ্ছিলেন যে তাদের এই কর্মসূচি তারা রাস্তায় জানা না দিয়ে সঠিক কর্তৃপক্ষের কাছে তাদের এই দাবিটি তুলে ধরার মাধ্যমে সমস্যার সমাধান করা এবং এখানে যে যাত্রী ভোগান্তি হচ্ছে তা নিরসনে কিন্তু বর্তমানে পুলিশ এখানে কাজ করে যাচ্ছে। এই ছিল আমার কাছে কারওয়ান বাজার মোড় থেকে সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজারে সরাসরি যুক্ত ছিলাম। বাজারের খবর, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের নেতিবাচক প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে। আমরা যেমনটা দেখেছি গত দিনের লেনদেন শেষ হয়েছে কিছুটা নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে এবং আমরা আজকে যেমনটা দেখতে পাচ্ছি যে ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স হচ্ছে ৫,২০১.০২ পয়েন্টে আছে। এটি হচ্ছে দিনের প্রথম ঘন্টায় হচ্ছে ১.৫৮ পয়েন্ট কমেছে এবং ১১টা ২০ মিনিটে এখন অবস্থান করছে ৫,২০১ পয়েন্টে। এই মুহূর্তে সরিয়া ভিত্তিক যে সূচক রয়েছে ডিএসই এস সূচক, এটি ০.৫৬% পয়েন্ট কমে অবস্থান করছে ১,১৭২.২২ পয়েন্টে এবং সবচেয়ে ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত যে বাছাই সূচক রয়েছে, ওই বাছাই সূচক DS30 সূচকটি আছে হচ্ছে ১,৯২২.৭৯ পয়েন্টে এবং এটি প্রথম ১.৫ ঘন্টায় কমেছে ২.৪৪ পয়েন্ট এবং এই মুহূর্তে আমাদের ডিএসইতে লেনদেন হয়েছে ১৩২ কোটি ১০ লাখ টাকার শেয়ার প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে লেনদেন হওয়া যে কয়টি প্রতিষ্ঠান রয়েছে তার শেয়ারের ১৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার হচ্ছে ঊর্ধ্বমুখী ছিল এবং নিম্নমুখী দাম কমেছে হচ্ছে ১৩৩টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে ১০১টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এছাড়া আমরা যদি গ্রাফটা দেখি, আমাদের শুরুর দিকে কিছুটা নিম্নমুখী ছিল, তারপর কিছুটা বেড়েছে, এরপর নেমে যায় এবং এরপরে আবার ১১টার দিকে আমার শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে এবং তারপরে ১১টার পরে হচ্ছে এটি আবার কমতে থাকে এবং এখন এটি কিন্তু কিছুটা নিম্নমুখী প্রবণতার মধ্যে রয়েছে। এখন আমরা দেখে নেব শেয়ার বাজারের শীর্ষ ২০টি প্রতিষ্ঠানের কোম্পানি কোন কোন প্রতিষ্ঠানগুলো রয়েছে। প্রথমে রয়েছে এডিয়ান টেলিকম। এই প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের সর্বোচ্চ মূল্য হচ্ছে ১১৪.৯০ টাকা এবং সর্বনিম্ন যে মূল্য রয়েছে প্রতিষ্ঠানের শেয়ারের ১০৯.৯০ টাকা এবং এটি এই মুহূর্তে বিক্রি হচ্ছে ১১১.৪০ টাকা। এরপরে রয়েছে মিডল্যান্ড ব্যাংক এবং এটির প্রতিটি শেয়ার এই মুহূর্তে ২৫.৫০ টাকা বিক্রি হচ্ছে এবং সর্বোচ্চ কিন্তু ২৬ টাকায় বিক্রি হয়েছে এবং সর্বনিম্ন ২৪.৪০ টাকা। এরপরে তৃতীয় স্থানে রয়েছে জেনেক্স। এটির বর্তমানে এটির শেয়ার মূল্য হচ্ছে
28 টাকা 50 পয়সা এবং সর্বোচ্চ মূল্য ছিল 28 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন মূল্য ছিল 26 টাকা 90 পয়সা। এরপরে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। এই প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার এই মুহূর্তে বিক্রি হচ্ছে 48 টাকা 60 পয়সা এবং সর্বোচ্চ মূল্য উঠেছিল 40 টাকা 20 পয়সায়। এরপরে রয়েছে ব্রাক ব্যাংক। এই ব্যাংকটির প্রতিটি শেয়ার এখন মূল্যে বিক্রি হচ্ছে 49 টাকা 90 পয়সা এবং সর্বোচ্চ মূল্য উঠেছিল 50 টাকা 30 পয়সা। তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি ব্যাংক খাতের প্রতিষ্ঠানগুলো কিন্তু বেশ ভালো অবস্থানে রয়েছে। এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আমার কাছে সবশেষ সংবাদ। মানে পিছিয়ে থাকলেও দ্বিগুণ দামে খাবার কিনে খেতে হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, এমন অভিযোগ মেলায় যাওয়া ক্রেতা দর্শনার্থীদের। পানীয় কোমল পানীয়র ক্ষেত্রেও দাম গুনতে হচ্ছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি। শিফাত আল শাহরিয়ারের ক্যামেরায় আসিফ মাহমুদ সিয়ামের রিপোর্ট। আপনারা তো কাচ্চি তেহারি সবই খান, একটু এদিকে দেখেন তো, এটা দেখে আপনার কাছে কি মনে হয়? না, আসলে এটা কাচ্চি না, আলু নাই, তারপরে কাচ্চির মতো দেখা যাচ্ছে না। কাচ্চি দাবি করা হলেও নেই চিরচেনা গুণ ও স্বাদ। আটা সেদ্ধ মুরগির চাপ, বাটার নানে নেই মাখনের ছিটে ফোটা। এমন চিত্র ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বাংলা খাবারের দোকানে। ক্রেতা দর্শনার্থীর অভিযোগ, ঘুরতে এসে বাধ্য হয়ে চড়া দামে খেতে হচ্ছে মানহীন খাবার। হোটেলে যেগুলো বেচা 10 টাকা 15 টাকা, ওই রকমই মানে দিয়ে আমাদেরকে 60-70 টাকা নিচ্ছে। চাপটা স্বাদ যেটা থাকার কথা ওই রকম স্বাদ পাই নাই। দামটা ভাই অতিরিক্ত হয়ে গেল না, ডাবল হয়ে গেল না দাম। খেতে পুরি এখানে আসে খাওয়ার জন্য 1 টাকার দাম, এর জন্য তারা 10 টাকা করে রাখে। আমি খাবার যেটা অর্ডার সেটা দামটা আমাকে দিবে, আমাকে যদি খাবার শিখান তাহলে খাবারের মান নিয়ে ক্রেতা বিক্রেতার কাছে অসন্তুষ্টি জানালে তাকে টাকা ফেরত দেওয়া হয়। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে আরেক ক্রেতার খাবারও বদলে দেন দোকানি। আমার খাবার যেটা দিবেন এটা কিন্তু খাবার না। পাখার ভিতরে আপনার লোম ছিল, তারপরে গলা ছিল, মানে খাবারের মতো কোনো যোগ্য না। মানে পিছিয়ে থাকলেও দামের বেলায় 2 ধাপ এগিয়ে খাদ্যপণ্যগুলো। মূল্য তালিকায় প্রতিটি খাবারের দ্বিগুণ দাম লিখে রাখা হয়েছে। পানি ও কোমল পানীয়র ক্ষেত্রেও নির্ধারিত মূল্যের চেয়ে দিতে হবে বাড়তি 5 টাকা করে। যদিও মানের দিকটা হালকাভাবেই দেখেন মালিকপক্ষ, আর দামের দায় চাপিয়ে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর। এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট করতে গেলে পারে একটু ভুল থাকতেই পারে। খাবার মান খারাপ না, এটা সব কাস্টমারের মন তো আর জোগানো সম্ভব না। আমরা মূল্য তালিকা অনুযায়ী বিল দিচ্ছি, বাড়তি কোনো বিল দিচ্ছি না। সঙ্গত কারণেই দ্বিগুণ মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব। মেলা প্রাঙ্গণের খাবারের মূল্য কিছুটা বেশি হওয়াটাই স্বাভাবিক। আবাসন কস্ট, পরিবহন কস্ট এবং এই স্টল বরাদ্দর কস্ট, এইগুলো কিন্তু সবগুলো সমন্বিত করার পর, সেল করার পর তারপর কিন্তু তার প্রফিটটা আসবে। মেলা প্রাঙ্গণে খাবারের মান নিয়মিত পর্যবেক্ষণ করা হয় বলে দাবি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্য। রমজান সামনে রেখে হিলি স্থল বন্দর দিয়ে বেড়েছে নিত্য পণ্যের আমদানি। এলসি জটিলতা কাটিয়ে ডলার রেট স্বাভাবিক রাখা গেলে বাদাম, কিশমিশ, ছোলা সহ বিভিন্ন পণ্যের আমদানি বাড়ানো সম্ভব বলছেন আমদানিকারকরা। এতেও দাম নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। মার্চে শুরু হচ্ছে পবিত্র রমজান। এই সময় নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্যের চাহিদা বেড়ে যায়। এসব পণ্যের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে বাদাম, কিশমিশ, ছোলাসহ বিভিন্ন পণ্যের আমদানি। আমদানিকৃত পণ্য বিক্রি হচ্ছে বন্দর থেকেই, এরপর যাচ্ছে ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে। রমজান উপলক্ষে আরো বাড়বে আর কি, কার্যপরিধি আরো বাড়বে। ছোলা বুট হলো 100 টাকা থেকে 105 টাকা পাইকারি হচ্ছে। তবে বর্তমানে ব্যাংকে ডলার রেট সহনীয় থাকার ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামীতে বাড়বে পণ্যের আমদানি, কমবে দাম বলছেন আমদানিকারকরা। বিগত দিনে আমাদের যে এলসি জটিলতা এবং ডলার সংকট ছিল, ডলারের দাম বৃদ্ধি পেত, কিন্তু বর্তমানে এই সমস্যাগুলো আমাদের হচ্ছে না। যদি এভাবে আমদানি করা হয় তো দাম কমে আসবে। রমজানে বাজারে পণ্যের সরবরাহ ঠিক রাখতে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কাস্টমস কর্তৃপক্ষের। আমাদের কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুততার সহিত পণ্য সরকারি ডিউটি আদায় সাপেক্ষে আমরা ছাড় প্রদান করে থাকি। হিলি কাস্টমস ও বন্দরের তথ্য মতে চলতি মাসে এখন পর্যন্ত ভারতীয় 73 ট্রাকে 1728 মেট্রিক টন ছোলা, কিশমিশ, বাদাম ও নারিকেল আমদানি হয়েছে। সময় সংবাদ, হিলি।
সিলেটের তামাবিল, জকিগঞ্জ ও শেওলা শুল্ক স্টেশন হয়ে মার্চে দেশে আসবে ভারত, নেপাল ও ভুটান থেকে আমদানি করা আলুর চালান। এতে দেশের বাজারে দাম সহনীয় পর্যায়ে ফিরবে বলে আশা ক্রেতাদের। বিস্তারিত জানতে তামাবিল শুল্ক বন্দর এলাকায় আছেন রিপোর্টার আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছে তার কাছে। দেশের যে 9টি শুল্ক স্টেশন দিয়ে আলুর চালানটি প্রবেশ করবে তার মধ্যে সিলেটে কিন্তু সর্বমোট 3টি শুল্ক স্টেশনকে চিহ্নিত করেছে এনবিআর, এবং এখান থেকে যে প্রজ্ঞাপনের মাধ্যমে গেজেট আকারে যে উল্লেখযোগ্য শুল্ক বন্দর উল্লেখ করা হয়েছে সেই শুল্ক বন্দরের মধ্যে তামাবিল অন্যতম। এই মুহূর্তে আমরা তামাবিল স্থলবন্দর রয়েছে এবং এবারই প্রথম আসলে তামাবিল স্থলবন্দর দিয়ে ভোগ্য পণ্যের যে সরকারি চালান, বিশেষ করে আলুর যে বড় চালানটি ঢোকার কথা, বিশেষ করে এইদিকে ঢুকবে ভুটানের আলু, পাশাপাশি ভারতের আলু তো রয়েছেই, এছাড়াও নেপাল থেকে আমদানি করা আলুর চালানটি এই তামাবিল স্থলবন্দর হয়ে তারপর দেশের বাজারে প্রবেশ করবে। তো এই যে স্থলবন্দরটি রয়েছে সেখানে দীর্ঘদিন ধরেই আসলে পাথর আমদানি করা হয় এবং এই পাথর আমদানির অন্যতম একটি বন্দর হিসেবে তামাবিলকে উল্লেখ করা যায়। কিন্তু এখানে ভোগ্যপণ্য যেগুলো রয়েছে, যদি আলু আমদানি করা হয় সেই ক্ষেত্রে যাতায়াত সমস্যার কারণে যদি কোনো বাধা হয়ে দাঁড়ায় কিছু, তাহলে কিন্তু এখানে মজুত করার মতো বিশেষ করে সংরক্ষণাগার নেই। এটি উল্লেখ করছেন এখানকার স্থলবন্দরে যারা কাজ করছেন। তারা বলছেন যে ভোগ্যপণ্যের চালান আসলে সেটিকে দ্রুতই আসলে ঢাকা পর্যন্ত পৌঁছে যাওয়ার ব্যবস্থা করতে হবে, কেননা এখানে মজুত রাখার মতো কোনো সংরক্ষণাগার কিন্তু তৈরি হয়নি। পাশাপাশি উল্লেখ করা হচ্ছে যে যেহেতু তামাবিল স্থলবন্দরের বাইরেও 2টি শুল্ক স্টেশন সিলেটের, বিশেষ করে শেওলা এবং জকিগঞ্জ রয়েছে, সে 2টি বন্দর দিয়ে আসলে ভারতের আলুটি প্রবেশ করবে। ভারতের আলু প্রবেশ করার পরপর কিন্তু সেখান থেকে এগুলোকে দ্রুততম সময়ের মধ্যে বাজার পর্যন্ত পৌঁছে দিতে হবে। তো এই খবরটি যখন পৌঁছেছে তামাবিল স্থলবন্দরে, বিশেষ করে এখনো পর্যন্ত স্থলবন্দর কর্তৃপক্ষ এবং কাস্টমসের পক্ষ থেকে এটির যে করণীয় কার্যক্রমে এখন পর্যন্ত তেমন গতি দেখা যাচ্ছে না, যেহেতু বলা হচ্ছে যে তাদের কাছে এখনো কাগজ এসে পৌঁছায়নি। পৌঁছা মাত্রই তারা তাদের পর্যায় থেকে ব্যবস্থা গ্রহণ করবেন। এবং ভারতের ডাউকি এলাকাতে কিন্তু এখনো পর্যন্ত আলু নিয়ে কোনো ট্রাক অবস্থান করছে না, সেটি আমরা জানতে পেরেছি। হয়তো যেহেতু আগামী 2 মাস সময় রয়েছে, সেই 2 মাস সময়ের মধ্যে এই আলুর চালানটি প্রবেশ করার কথা রয়েছে। তো সেই অনুযায়ী হয়তো যখনই আসলে সময় নিকটে আসবে হয়তো এই প্রস্তুতিটা সম্পন্ন করা হবে। তো এই ছিল আসলে সিলেটের তামাবিল স্থলবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম তামাবিল স্থলবন্দরে। দেখছেন এই সময়ের বাণিজ্য। কর্ণফুলী নদীর নাব্য রক্ষায় ড্রেজিং এর কাজ শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। চট্টগ্রামের কর্ণফুলীকে বলা হয় অর্থনীতির প্রাণপ্রবাহ। যেহেতু জানেন যে চট্টগ্রাম বন্দরের জেটি সহ বিভিন্ন স্থাপনা কিন্তু এই কর্ণফুলী নদীর তীরে, এবং সেই কারণে চট্টগ্রাম বন্দর বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে ড্রেজিং প্রকল্প চালাচ্ছে, বিশেষ করে নদীর যে নাব্যতা ফিরিয়ে আনতে এবং ময়লা আবর্জনা যেটা আসলে জলাবদ্ধতা নিরসনেও কাজ করবে। তো এই মুহূর্তে আমার সঙ্গে আছেন চট্টগ্রাম বন্দরের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার শামসিদ। আপনার কাছে একটু জানতে চাইবো আজকের প্রকল্পটা কি ধরনের কাজ হচ্ছে এবং এটা আসলে কি অবদানটা রাখবে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন চট্টগ্রাম শহরের ভেতরে অসংখ্য ছোট বড় খাল এবং নালা রয়েছে, যেগুলোর আসলে কর্ণফুলী নদীর সাথে সংযোগ রয়েছে। তো সেসব খাল এবং নালা দিয়ে প্রতিনিয়ত অসংখ্য প্লাস্টিক বর্জ্য এবং বিভিন্ন শক্ত বর্জ্য যেগুলো ভেসে আসছে, নগরবাসীরই ফেলা যেগুলো বর্জ্য, সেগুলো খালগুলোর সংযোগস্থলে এসে সেগুলো ওখানে জমা হচ্ছে, স্তূপাকারে জমা হচ্ছে। তো তাতে করে 2টা ক্ষতি হচ্ছে। একটা হচ্ছে আমাদের কর্ণফুলীর যে নেভিগেবিলিটি সেটাতে একটা এফেক্ট হচ্ছে, এবং সেই সাথে আমাদের নগরীর যে জলাবদ্ধতা সেটাতেও কিন্তু এই একই কারণটা মানে দায়ী। এখন যেটা হচ্ছে যে আমাদের চট্টগ্রাম বন্দর দীর্ঘদিন ধরে এই আমাদের মূল চ্যানেলের নেভিগেবিলিটি ঠিক রাখার জন্য ড্রেজিং করে থাকে। এই সাথে সাথে কিন্তু আমরা এই বর্জ্য অপসারণের কাজটা দীর্ঘদিন ধরে করে থাকছি। আমরা আমাদের আওতাভুক্ত এবং এখতিয়ারাধীন যে জায়গাটা আছে সেখানে আমরা এই বর্জ্যটা অপসারণ করতে পারি।
সেখানে আমরা করি এবং আজকেও করছি। ইতিমধ্যেই আমরা একটি প্রকল্প চালু আছে যেটা বললেন, সেটা আগামী জুন 2025 প্রকল্পটা শেষ হবে, যেটা বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে আমরা করছি। এবং এর প্রকল্প শেষ হওয়ার পরেও আমরা আমাদের নিজস্ব অর্থায়ন এবং ব্যবস্থাপনায় এ ধরনের কার্যক্রম চালু রাখবো, যাতে করে নগরবাসীর যে জলাবদ্ধতা সেটা থেকে যেন পরিত্রাণ পায়। থ্যাংক ইউ। আসলে যেমনটা বলছিলেন, এই প্রকল্পের মধ্য দিয়ে কিন্তু যে জাহাজ চলাচল অনেক বেশি সুবিধা হবে, পাশাপাশি চট্টগ্রামের যে জলাবদ্ধতা সেটাও নিরসন হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। বোমা আতঙ্কে ইতালির রোম থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে 250 যাত্রী ও 13 ক্রু নিয়ে হযরত আন্তর্জাতিক বাণিজ্য বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে সকালবেলা যে ঘটনাটি আমরা জানতে পেরেছি, বিমানবন্দরের যে পরিচালক তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে ইতালির রোম থেকে ঢাকা বিমানবন্দরে আগত একটি বিমানে তারা একটি হুমকির ঝুঁকি পায়। মূলত হুমকি পায় যে বিমানে বিস্ফোরক রয়েছে বা বোমা রয়েছে জাতীয় একটা টেলিফোন আসে এয়ারপোর্টে। তারপরে মূলত বিমানটিকে কিন্তু জরুরি অবতরণ করা হয়। সেই বিমানটি এখনও এয়ারপোর্টের ভিতরে রয়েছে। আমরা কর্তৃপক্ষ যেটা আমাদেরকে জানিয়েছে যে এই ফোনে যখন পায় তারা সাথে সাথে বিমানটিকে জরুরি অবতরণের পর বিমানটি থেকে তার স্বার্থে বিমানটিকে নিরাপত্তা চাদরে ঘিরে ফেলে। বিমানটিতে যতগুলো যাত্রী ছিল এবং ক্রু ছিল তাদেরকে নিরাপদেই বের করে আনা হয়। এরপরে বিমানটিতে তল্লাশি চালানো হচ্ছে। যতদূর আমরা জানি, কিছুক্ষণ আগে আমাদেরকে তারা যে টেক্সটটি দিয়েছিলেন কর্তৃপক্ষ, বিশেষ করে পরিচালক সাহেব, তিনি কিন্তু বলেছিলেন যে এখন পর্যন্ত বিমানে তারা যেটা দেখেছেন যে এখন পর্যন্ত বোমা বা বোমা সদৃশ কোনো কিছু কিন্তু খুঁজে পায়নি। তবুও তারা নিরাপত্তার সাথে কিন্তু এয়ারপোর্ট এবার এয়ারপোর্টের বাইরে এবং এয়ারপোর্টের ভেতরে সর্বোচ্চ নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। যদিও বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ এবং এই জন্য তারা কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে ভিতরে বিষয়টি দেখছেন এবং আমাদেরকে বলেছেন, যারা গণমাধ্যম কর্মী তাদেরকে বলেছেন যে অবশ্যই তারা বিষয়টি দেখে আমাদেরকে পরবর্তী সময় আপডেট জানাবেন। এখন পর্যন্ত যতদূর আমরা জানি যে এই বিমানটি ভিতরে রয়েছে, এয়ারপোর্টের ভিতরে রয়েছে এবং সেটাকে ঘিরে এখনও তল্লাশি চালানো হচ্ছে। যদি সে ধরনের কোনো কিছু পাওয়া হয় তাহলে অবশ্যই আমরা পরবর্তী সময় জানাবো। তো এখন পর্যন্ত যে হুমকিটি পাওয়া যায় হুমকিটির সত্যতা খুব বেশি এখন পর্যন্ত মিলেনি। তো সব মিলে এই ছিল এয়ারপোর্ট থেকে। সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ ছাড়াই প্রতিশ্রুতিশীল উদ্যোক্তাদের হাত ধরে বগুড়ায় গড়ে উঠেছে হালকা প্রকৌশল শিল্প। ভাগ্যের চাকা ঘুরেছে লক্ষাধিক মানুষের। দেশের চাহিদার অর্ধেকের বেশি কৃষি যন্ত্রপাতি তৈরি হচ্ছে এখানে। তবে আমদানি করা যন্ত্রাংশের দাম ওঠানামা ও চীন থেকে আমদানি করা যন্ত্রের ভ্যাট ট্যাক্স কম হয় প্রতিযোগিতায় ধরে রাখতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। এই শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও হালকা প্রকৌশল শিল্পের বড় বড় আধুনিক মেশিন চালাতে তারা পারদর্শী। দক্ষ হাতে নিখুঁতভাবে তৈরি করছেন টিউবওয়েল, সেচ পাম্প বা ফিল্টারের মতো কৃষি যন্ত্রপাতি। সময়ের ব্যবধানে যুক্ত হয়েছে আধুনিক যন্ত্রপাতিও। বগুড়ায় কৃষি যন্ত্রাংশের 500 ওয়ার্কশপ ছাড়াও গড়ে উঠেছে হালকা প্রকৌশল শিল্পের 600-র বেশি কারখানা। চাহিদা 70 থেকে 75 ভাগ কৃষি যন্ত্রপাতির যোগান দেয় এসব কারখানা। মোটামুটি কাজ করে আমার পরিবার ভালোভাবে চলে। আরও হয়তো অনেক আছে, সেটা সুবিধা করলে ভালো হবে। কারখানা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে, আমাদের পরিবারের অনেক সুবিধা হয়েছে। আমরা কাজ করে খেতে পারছি। স্বামীর কামাই দেওয়া সংসার চলে না, উভয় স্বামী স্ত্রী মিলে আমরা কর্মেতে নামিছি। আরও অনেকেরই কর্মসংস্থান এখানে হয়েছে বা ওনারা কাজ করতেছে অনেকদিন যাবৎ, সবারই মোটামুটি ভালো হয়েছে। কারখানা মালিকরা বলছেন আমদানি করা যন্ত্রের সঙ্গে দেশে উৎপাদিত যন্ত্রের ভ্যাট ট্যাক্সের সামঞ্জস্য না থাকায় তারা প্রতিযোগিতায় টিকতে পারছেন না। যদি এই চায়না ইম্পোর্ট করা মাল এর উপর যদি একটু ভ্যাট ট্যাক্স ব্যারেজ দিয়ে আর আমরা যে কাঁচা মালগুলো ব্যবহার করি সেগুলোর উপর থেকে যদি ভ্যাট ট্যাক্স কমায় দেয়, ভালো পার্টস তৈরি করে গুণগত মান উন্নত করে আমাদের চাহিদাও মেটাতে পারবো
আবার বিদেশেও রপ্তানি করতে পারবো। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বলছেন ব্যবসা প্রসারে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তাদেরকে সর্বোচ্চ সহায়তা করে যাচ্ছে আর কি। বগুড়াতে অনেক শিল্প কারখানা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো একটা প্ল্যাটফর্মে আনার জন্য আমরা একটা চেষ্টা করে যাচ্ছি। সেই পারপাসে আমরা দ্বিতীয় শিল্পনগরীর কাজ আমরা অনেক আগে থেকে আমরা শুরু করছি। আমাদের শিল্পনগরীর দ্বিতীয় শিল্পনগরীর কাজ প্রায় শেষ পর্যায়ে। এদিকে বগুড়া বিসিক শিল্পনগরে বর্তমানে চালু 87টি শিল্প প্লটের মধ্যে 71টিতেই গড়ে উঠেছে হালকা প্রকৌশল শিল্প। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। চলতি মাসের দ্বিতীয় নিলামে এসে বিশ্ববাজারে বেড়ে গেল দুগ্ধ জাতীয় পণ্যের দাম। এর আগে নিলামের ঠিক 1.4% দাম কমার খবর দিয়েছিল গ্লোবাল ডেইরি ট্রেড। 2 সপ্তাহের ব্যবধানে ননিযুক্ত গুঁড়ো দুধের দাম বেড়েছে সবচেয়ে বেশি। বিপরীতে দাম কমতির শীর্ষে রয়েছে অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাট। বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী দুগ্ধজাত পণ্যের দাম। মঙ্গলবারের নিলাম শেষে এমন তথ্যই দিয়েছে গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটি। জিডিটির তথ্য, চলতি মাসের দ্বিতীয় নিলামে চাহিদা বাড়ায় দুগ্ধজাত পণ্যের দাম সার্বিকভাবে 1.4% বেড়েছে। এর আগের নিলামে ঠিক 1.4%ই দাম কমেছিল, যেটি অনুষ্ঠিত হয়েছিল গেল 7 জানুয়ারি। এবার সবচেয়ে বেশি বেড়েছে নিউজিল্যান্ডের ফার্ম মালিকদের সমবায় প্রতিষ্ঠান ফন্টেরার ননিযুক্ত গুঁড়ো দুধের দাম। এই পণ্যের দাম বেড়েছে 5%। আগের নিলামে অবশ্য কমেছিল 2.1%। এবারের নিলামে প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে $3,988 মার্কিন ডলারে। ননি ছাড়া গুঁড়ো দুধের দামও বেড়েছে 2% বেড়ে প্রতি মেট্রিক টনের দাম ঠেকেছে $2,729। পণ্যটির দাম অবশ্য আগের নিলামে 2.2% কমেছিল। চেডার পনিরের দামও এবার নিলামে 2.8% বেড়ে প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে $4,846। মাখনের দাম বেড়েছে 2.2%। এদিকে 1 মাস ধরে কমছে অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের দাম। মঙ্গলবারের নিলামে 7.7% কমার পরও প্রতি মেট্রিক টনের দাম চড়ে আছে $6,616। দাম কমেছে ল্যাকটোজেরও। তবে এবারের নিলামে বাটার মিল্ক পাউডার বিক্রি হয়নি বলে জানিয়েছে গ্লোবাল ডেইরি ট্রেড। এবারে নিলামে মোট 27,785 মেট্রিক টন দুগ্ধজাত পণ্য বিক্রি হচ্ছে বিশ্ববাজারে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। বাংলাদেশে রেমিটেন্স পাঠানোয় আগের সব রেকর্ড ভেঙেছে ইতালি। 2024 সালে 1300 মিলিয়নের বেশি ইউরো পাঠিয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশের অগ্রযাত্রায় ধারা অব্যাহত রাখার কথা জানিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনার শাসন আমলে ইতালি থেকে বাংলাদেশে রেমিটেন্স না পাঠিয়ে প্রচন্ড চাপ তৈরি করেছিল দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশকে সমৃদ্ধ করতে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠানো শুরু করেন প্রবাসীরা। এবার রেমিটেন্স পাঠিয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে ইউরোপের দেশ ইতালি। 2024 সালে 1300 মিলিয়নেরও বেশি ইউরো পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা 2023 সালের তুলনায় প্রায় 150 মিলিয়ন ইউরো বেশি। রেমিটেন্সের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন প্রবাসী ব্যবসায়ীরা। রেমিটেন্সের প্রবাহ গত বছর থেকে এই বছর অব্যাহতভাবে অনেক বেড়েছে এবং আশা করতেছি এই ধারা অব্যাহত থাকবে এবং 2025-এ এটার ধারাবাহিকতা অনুযায়ী আমরা আশা করতেছি যে আরও 200 মিলিয়ন ইউরো ন্যাশনাল এক্সচেঞ্জের মাধ্যমে পেমেন্ট করা যাবে। প্রায় 2 লাখের বেশি বাংলাদেশের বসবাস ইতালিতে, অবৈধ প্রায় 60,000। বৈধতার সমস্যার পাশাপাশি রয়েছে পাসপোর্ট হাতে না পাওয়ার যন্ত্রণাও। বৈধ অনুমতিপত্র না থাকার পরও এসব বাংলাদেশিরা কোনো না কোনো কাজ করে রেমিটেন্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধ করে চলেছেন। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিক্ষোভ। যান চলাচল ব্যাহত, সংকট সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি। এনবিআরের ক্ষমতা কমিয়ে রাজস্ব আদায় সীমাবদ্ধ রাখতে চায় সংস্কার কমিটি। নীতি ঠিক করতে আলাদা কমিশনের প্রস্তাব ইতিবাচক হলেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় অর্থনীতিবিদরা। এবং পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে সম্পর্কের নয়া মেরুকরণের ইঙ্গিত। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নতুন আশা উত্তর জনপদে। ভূরাজনৈতিক জটিলতার অবসান চান অধিকার কর্মীরা।
এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।